Hello, my dear student. How are you? I hope you are all well. In spite of corona pandemic and extreme heat of the summer, we have to stay well because this is very important to be stay well in this situation. My dear student, this is Akhil Bandhurai, your English teacher. Today I have come with a class. That's why I earnestly request of the student of class 8 to follow this class, because this is an important class in our second paper, and the title of the class is narration. That's why for your better understanding I will describe my class also in Bangla. Okay, my dear student, you are watching that here narration মানে কি? উক্তি বা বর্ণনা, তাই না? তো উক্তি আমরা সচরাচর জানি যে ন্যারেশন মানে হচ্ছে উক্তি, কিন্তু উক্তির চেয়ে সবচেয়ে বেশি মানে বর্ণনা কথাটি। কারণ এই ন্যারেশন দ্বারা আমরা সচরাচর কী করি, যে কোনো বক্তার কথাটাকে আমরা নিজেদের ভাষায় বর্ণনা করি। ঠিক আছে, আমি যেমন এখানে দু একটা বাক্য লিখে রেখেছি, আমি যদি বাংলায় প্রথমে আসি তাহলে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে যে ন্যারেশনের কাজটা কি, ন্যারেশন অধ্যায়টা কেন করা হয়, কী কারণে এই ন্যারেশন অধ্যায় আমাদের আলোচনা করতে হয়। ঠিক আছে, তো আমি এখানে যে লিখে রেখেছি যে সে বলল আমি আজ ভালো আছি, এই বাক্যটাকেই যখন ইংরেজিতে ন্যারেশন করা হয় তখন কি দাঁড়ায়, যে সে বলল যে সে সেদিন ভালো ছিল। এই যে যখন বক্তা সে বলল তখন তার কথাটা সরাসরি দেওয়া আছে, কিন্তু এই বক্তার কথাটাই যখন আমি আমার মতো করে বলতেছি তখন এখানে বলা হচ্ছে যে সে বলল যে সে সেদিন ভালো ছিল। ঠিক আছে, আবার আরেকটা বাক্য যদি দেখি যে আমি বললাম, তারপর এটা ইনভার্টেড কমা শুরু, যে আমি এখন বই পড়ছি, এই বাক্যটাকে যখন আমরা ইংরেজিতে ন্যারেশন করি ইনডাইরেক্ট ন্যারেশনে, তখন কি দাঁড়ায় যে আমি বললাম যে আমি তখন বই পড়ছিলাম। অর্থাৎ এই ভাষাটাকে যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা হচ্ছে তখন কিন্তু আরেক ধরনের রকমের হয়ে যাচ্ছে। অর্থাৎ ডিরেক্ট যখন ন্যারেশনটা থাকতেছে তখন কোনো বক্তা যেই সময় বলেছিল সেই সময়টাকে নির্দেশ করতেছে, কিন্তু যখন ওই বক্তব্যটাকেই আরেকজনের মতো করে বলা হচ্ছে তখন কিন্তু সেই সময়টা আর থাকতেছে না, সেই সময়টা পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই বাংলা বাক্যগুলো দেখলেই বোঝা যাবে যে ন্যারেশনের কাজটা কি, কেন ন্যারেশন করা হয়। ঠিক আছে, তো এই বাক্য দুটোকে দেখে আমরা বুঝতে পারছি যে ন্যারেশন আসলে দুই ধরনের হয়, তাই না? ন্যারেশন দুই ধরনের কি কি, যে একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন এবং আরেকটি হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ঠিক আছে, তাহলে এই দুইটা ন্যারেশন আমরা পেলাম, যে ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে এখন আমরা সহজে বুঝতে পারবো যে ডিরেক্ট ন্যারেশন কাকে বলে, যে ন্যারেশনে কোনো বক্তার কথা সরাসরি উল্লেখ থাকে তখন তাকে ডিরেক্ট ন্যারেশন বলা হচ্ছে। আর যখন ইনডিরেক্ট ন্যারেশন কাকে বলা হচ্ছে, যে যখন বক্তার কথা বক্তার মতো থাকতেছে না, কোনো বর্ণনাকারীর মতো হয়ে যাচ্ছে, এইরকম বর্ণনাকারীদের মতো হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ঠিক আছে, এখন আমরা ইংরেজিতে চলে যাই, ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। এখন ডিরেক্ট ইনডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে প্রথম একটা আলোচনা আসে, সেটা হচ্ছে যে ডিরেক্ট ন্যারেশনের কয়টি অংশ থাকে, ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে, তাই না? এটা আমরা সবাই জানি মোটামুটি যে ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে। সেই দুটি অংশ কি কি, আমরা যদি একটি বাক্য লিখি যে হি সেড টু মি আই am well today. He said to me I am well today. সে বলল আমি আজ ভালো আছি। এখানে দুটি অংশ দেখতে পাচ্ছি, ইনডিরেক্ট করার বাইরে ইনভার্টেড করার বাইরে একটি অংশ আর ইনভার্টেড করার ভেতরে একটি অংশ। তাহলে আমরা সবাই জানি যে ইনভার্টেড করার বাইরে যেই অংশটি থাকে তাকে বলা হয় কি, রিপোর্টিং ভার্ব অংশ। ঠিক আছে, আর ইনভার্টেড কমার ভিতরে যেই অংশটি থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, তাহলে এই দুটি অংশ আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ এই দুটি অংশের একটু কাজ আছে। ঠিক আছে, যে ইনভার্টেড কমার বাইরে যে অংশটি থাকে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরে যে অংশটি থাকে তাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। ঠিক আছে, আর এই বাক্যগুলোকে পরিবর্তন করতে গেলে, অর্থাৎ একটি ডিরেক্ট বাক্যকে পরিবর্তন করতে গেলে আমাদের কয়টি জায়গায় লক্ষ্য রাখতে হয়, এই বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
তোমরা কি জানো যে একটি ডিরেক্ট বাক্যকে ইনডিরেক্ট করতে গেলে আমাদের কয়টি জায়গায় লক্ষ্য রাখতে হয়? আমার মনে হয় তোমরা অনেকেই জানো, বিষয়টা অনেকেই জানো না। আমি যদি বলে রাখি তাহলে বিষয়টা সহজ হয়, যে একটি ডিরেক্ট বাক্যকে ইনডিরেক্ট করতে গেলে 5টি জায়গায় লক্ষ্য রাখতে হয়। ঠিক আছে, খেয়াল থাকবে যে একটি ডিরেক্ট বাক্যকে ইনডিরেক্ট করতে গেলে 5টি জায়গায় লক্ষ্য রাখতে হয়। সেই 5টি জায়গা কি কি? নাম্বার 1 হচ্ছে রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, 2 নম্বর পরিবর্তন কথা আসে, এই রিপোর্টিং ভার্বে 1 নম্বর পরিবর্তন আসে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর পরিবর্তন কোথায় আসে? 2 নম্বর পরিবর্তন হচ্ছে কমা ও ইনভার্টেড কমা। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর পরিবর্তন। ঠিক আছে, 3 নম্বর পরিবর্তনে কি খেয়াল রাখতে হয়? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং এর সাবজেক্ট, এই যে রিপোর্টিং ভাবে যে সাবজেক্ট থাকে সেটা 3 নম্বর পরিবর্তন। তারপরে চলে আসে 4 নম্বর পরিবর্তন। 4 নম্বর পরিবর্তন কি? 4 নম্বর পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্ব এর টেন্স। ঠিক আছে, এই রিপোর্টিং ভার্বের টেন্সটা কোন টেন্সে আছে সেই টেন্স অনুসারে, টেন্সের নিয়ম অনুসারে সেটা পরিবর্তন হয়, সেটা হলো 4 নম্বর পরিবর্তন। আর সবার শেষের দিকে একটি পরিবর্তন থাকে, সেটাকে বলা হচ্ছে 5 নম্বর পরিবর্তন। সেই পরিবর্তনটা কি? 5 নম্বর পরিবর্তন হচ্ছে সময় ও স্থান। ঠিক আছে, তাহলে তোমরা এই 5টা জিনিস যদি খেয়াল রাখো তাহলে তোমাদের ন্যারেশন করতে গিয়ে ভুল হবে না। এখন এই 5টা জায়গায় পরিবর্তনগুলো কি কি আসে আমরা পরবর্তীতে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো অনুসারে জানতে পারবো। ঠিক আছে, কাজে এই বেসিক আলোচনাটা খুবই জরুরি, যে একটি ন্যারেশন করতে গেলে আমাদের এই 5টি জায়গায় লক্ষ্য রাখতে হয়। রিপোর্টিং ভার্বে, তারপর কমা ইনভার্টেড কমা, তারপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তারপরে রিপোর্টেড স্পিচের টেন্স, এবং সব শেষে হচ্ছে সময় এবং স্থান। এই 5টি জায়গায় যদি তোমরা লক্ষ্য রাখো তাহলে ভুল হওয়ার কোনো সুযোগ থাকে না। ঠিক আছে, তো আমরা প্রাথমিক আলোচনা মোটামুটি শেষ করছি, এখন আমরা পরবর্তী আলোচনায় যাব। ঠিক আছে, মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে ন্যারেশন অধ্যায়টি একটি বড় অধ্যায়, তাই না? অনেক বড় অধ্যায়, অনেকগুলো রুলস আছে, অনেকগুলো বিষয় আছে। এই জন্য তোমাদের সুবিধার্থে সবার হয় কি এত বড় অধ্যায় পড়তে গিয়ে শুরুর দিকে শুরু করে শেষের দিকে যেতে যেতে দেখা যাচ্ছে সবগুলো নিয়ম অনেক সময় মানে গোলমাল হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, কারণ যেহেতু বড় অধ্যায়। এই জন্য আমি তোমাদের সুবিধার্থে করছি কি, যে গোটা এই অধ্যায়টাকে আমি 5টি অংশে ভাগ করছি। আমি নাম দিয়েছি প্যাকেজ, প্যাকেজ 1, প্যাকেজ 2, এরকমভাবে আমি 5টি মানে প্যাকেজে ভাগ করছি। ঠিক আছে, প্রথমে আসি যে প্যাকেজ 1। প্যাকেজ 1, প্যাকেজ 1-এ আমরা কি পড়ব? পারসন সেন্স পড়ব। ঠিক আছে, তারপরে 2 নম্বরে আসি প্যাকেজ 2। প্যাকেজ 2-তে আমরা কি পড়ব? প্যাকেজ 2-তে সময় ও স্থান পরিবর্তন। প্যাকেজ 2-তে আমরা সময় স্থান পরিবর্তনগুলো শিখব। ঠিক আছে, তারপরে প্যাকেজ 3, প্যাকেজ 3-তে আসি, এখানে আমরা কি শিখব? টেন্স পরিবর্তন। ঠিক আছে, টেন্সের যত নিয়ম আমরা এই প্যাকেজ 3-তে পড়ব। তারপরে প্যাকেজ 4, প্যাকেজ 4-এ আমরা কি পড়ব? সেন্টেন্স পরিবর্তন, অর্থাৎ কোন সেন্টেন্স থাকলে কিভাবে পরিবর্তন হবে সেই নিয়মগুলো আমরা শিখব। সেন্টেন্স চেঞ্জ, এটা আমরা শিখব প্যাকেজ 4-এ। আর সর্বশেষ হচ্ছে প্যাকেজ 5। ঠিক আছে, এই প্যাকেজ 5-এ আমরা কি পড়ব? যে এই নিয়মগুলোর বাইরে কিছু রুলস থাকে, সেই জন্য আমরা এটাকে বলছি যে এক্সট্রা রুলস অ্যান্ড প্যাসেজ ন্যারেশন। ঠিক আছে, তাহলে এই গোটা ন্যারেশনটাকে আমি 5টি অংশে ভাগ করছি তোমাদের সুবিধার্থে। তাহলে তোমরা যদি এই 5টা প্যাকেজ খেয়াল রাখো তাহলে সুবিধা হবে, তাই না? আর এই প্যাকেজ ছাড়া যদি পড়ে যাও অনেক সময় তোমাদের এলোমেলো হয়ে যায়। ঠিক আছে, তো খেয়াল রাখবা প্যাকেজ 1 পারসন চেঞ্জ, প্যাকেজ 2 সময় স্থান পরিবর্তন,
প্যাকেজ 3 হচ্ছে টেন্স পরিবর্তন, প্যাকেজ 4-এ আমরা সেন্টেন্স পরিবর্তন এবং প্যাকেজ 5-এ পড়ব এক্সট্রা রুলস অ্যান্ড প্যাসেজ নারেশন। ঠিক আছে, তো আজকে আমরা একটা প্যাকেজ পড়ে শেষ করব, সেটা নাম্বার হচ্ছে প্যাকেজ নাম্বার 1, সেটা হচ্ছে কি পারসন সেন্স। ঠিক আছে, পারসন সেন্স প্যাকেজ 1-এ আমরা শিখব পারসন সেন্স। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে পারসন অধ্যায়টা একটা অধ্যায়, সেই অধ্যায়টা পড়ে আসছো নিশ্চয়ই। পারসন কয় ধরনের? পারসন হচ্ছে 3 ধরনের, সেটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। এই পারসনগুলো যখন আমাদের ন্যারেশনে থাকবে তখন কিভাবে পরিবর্তন হবে সেই নিয়মটাই হচ্ছে এই প্যাকেজ 1-এর কাজ, পারসন সেন্স। ঠিক আছে, তো এই ক্ষেত্রে খুবই সহজ নিয়ম, তোমরা একবারে মুখস্থ রাখতে পারবে। সেই নিয়মটা হচ্ছে যে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যেই যদি ফার্স্ট পারসন থাকে সেটা কাকে ফলো করে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে। ঠিক আছে, আর রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন যদি থাকে সেটা কাকে ফলো করে? রিপোর্টেড স্পিচের অবজেক্টকে। ঠিক আছে, আর রিপোর্টেড স্পিচ যদি থার্ড পারসন থাকে তাহলে এই থার্ড পারসনে কোনো পরিবর্তন আসে না, থার্ড পারসন যেরকমভাবে থাকবে তেমনই থাকবে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা যে ফার্স্ট পারসন কি? আই এবং উই। এই ফার্স্ট পারসন কাকে অনুসারে? সাবজেক্ট অনুসারে। তারপরে সেকেন্ড পারসন হচ্ছে কি? সেকেন্ড পারসন হচ্ছে ইউ এবং ইউ। এই সেকেন্ড পারসন কাকে অনুসারে? সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। ঠিক আছে, আর থার্ড পারসন হচ্ছে কি? থার্ড পারসন শি, হি এবং দে, এইগুলো এবং ইত্যাদি, এগুলো হচ্ছে থার্ড পারসন। এই থার্ড পারসনে কোনো রকম পরিবর্তন আসে না। ঠিক আছে, তাহলে সহজ না? ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, থার্ড পারসনের কোনো পরিবর্তন নেই, একবারে মুখস্থ রাখে দেবা। ঠিক আছে, আমরা এখন এক্সাম্পলে যাই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন he said to me I am fine today. সে আমাকে বললো আমি আজ ভালো আছি। এখানে সাবজেক্ট হচ্ছে কি? হি, আর অবজেক্ট হচ্ছে মি, তাই না? তাহলে আমরা যথারীতি চলে যাই হি, আর সেড টুর পরিবর্তে কি আসে? তোমরা এটা খেয়াল রাখবে যে সেড টু থাকলে আমরা সচরাচর টোল্ড বসাই। ঠিক আছে, তাহলে হি সেডের পরিবর্তে টুর পরিবর্তে টোল্ড, হি টোল্ড, অবজেক্ট হচ্ছে মি, এতটুকু গেল। এখন একটা জিনিস খেয়াল রাখবা, যখনই আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখতে পাবো তখনই কমা এবং ইনভার্টেড কমাটা উঠে গিয়ে কি বসাইতে হবে? দ্যাট বসাতে হবে। ঠিক আছে, তাহলে হি টোল্ড মি দ্যাট। এরপরে এখানে দেখো কি পারসন, কোন পারসন? ফার্স্ট পারসন আই আছে। আমরা জানি যে ফার্স্ট পারসন হচ্ছে আই হচ্ছে একটি ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে অনুসারে পরিবর্তন হয়? রিপোর্টিং ভাবে সাবজেক্ট অনুসারে। তাহলে রিপোর্টিং ভাবে সাবজেক্ট হচ্ছে হি, সুতরাং আই হয়ে যাবে এখন হি। ঠিক আছে, তাহলে হি টোল্ড মি দ্যাট হি। এরপরে টেন্স পরিবর্তন, টেন্স পরিবর্তন আমরা পরবর্তীতে শিখব। এখানে হচ্ছে এম, এম ইস আর থাকলে ওয়াস ওয়ার হয়ে যায়, তাহলে হি সাথে হবে ওয়াস, হি ওয়াস। তারপরে আছে কি? ফাইন। এরপরে সময় স্থানের পরিবর্তনের ক্ষেত্রে আমরা ওই প্যাকেজে যখন পড়বো তখন সেটা শিখবো। এখানে হচ্ছে টুডে, টুডে থাকলে কি হয় যায়? দ্যাট ডে হয়ে যায়, তাহলে দ্যাট ডে। ঠিক আছে, তাহলে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ফাইন দ্যাট ডে। ঠিক আছে, হি সেড টু মি আই অ্যাম ফাইন টুডে, এটি হয়ে গেল হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ফাইন দ্যাট ডে। ঠিক আছে, তাহলে আজকে এই প্যাকেজের যে আলোচনার বিষয় যে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে সেটা আমরা দেখতে পেলাম। ঠিক আছে, এখন আমরা আরেকটা দেখি। আরেকটি হচ্ছে কি? যে সেকেন্ড পারসন কাকে অনুসারে হয়? অবজেক্ট অনুসারে। যেমন আই সেড টু I said to them, you are playing well. তোমরা ভালো খেলছো। ঠিক আছে, তাহলে এটা আমরা পরিবর্তে যথারীতি আই সেড টুর পরিবর্তে কি হয়ে যাবে? টোল্ড হয়ে যাবে। অবজেক্ট হচ্ছে দেম, সেটা বসাই দিলাম। এরপরে কমা এবং ইনভার্টেড ঢুকিয়ে দ্যাট বসতেছে, কারণ এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, এখন চলে আসি আসল কাজে, যেখানে আমরা সেকেন্ড পারসন দেখতে পাচ্ছি ইউ আছে। সেকেন্ড পারসন কাকে অনুসারে? সেকেন্ড পারসন হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। সুতরাং সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে এখানে দেম
সুতরাং দেম এইটা যেহেতু সাবজেক্ট অবস্থায় আছে, দেমেরও সাবজেক্ট নিয়ে আসবো। দেমের সাবজেক্ট কি? দেমের সাবজেক্ট হচ্ছে দে। ওকে, আর এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। তাহলে দে ওয়ার প্লেয়িং ওয়েল। ঠিক আছে, তাহলে আই সেড টু দেম ইউ আর প্লেয়িং ওয়েল। আর এটা হয়ে গেল ইন্টারেক্ট করার সময় যে আই টোল্ড দেম দ্যাট দে ওয়ার প্লেয়িং ওয়েল। তাহলে ইউ দেমকে বুঝাইলো, যার কারণে এখানে দে চলে আসলো। ঠিক আছে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে সর্বশেষ এক্সাম্পল দেখবো আমরা, তাহলে আজকের ক্লাস আমাদের শেষ হয়ে যাবে। বাকি অংশটুকু আমরা পরবর্তী ক্লাসে দেখব। ঠিক আছে, এখন আমরা পরের ইয়াটাতে যে জানি যে থার্ড পারসনের কোনো রকম পরিবর্তন আসে না। ঠিক আছে, তাহলে হি I said to you, he is a talented boy. ঠিক আছে, এটা একটা বাক্য, এটাকে আমরা ইনডিরেক্ট করি। যথারীতি সাবজেক্ট হচ্ছে আই, সেড টুর বিরুদ্ধে কী হয়ে যাবে? টোল্ড। অবজেক্ট হচ্ছে ইউ, কমা এবং ইনভার্টেড উঠে গিয়ে দ্যাট, কারণ এটিও একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, এটুকু গেল। এখন এইখানে আমরা রিপোর্টিং ভাবে যে সাবজেক্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি কি হি হচ্ছে কি থার্ড পারসন। সুতরাং আমরা নিয়মে জানলাম যে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। সুতরাং যেহেতু পরিবর্তন হয় না, সেটা সরাসরি বসে যাবে। তাহলে হি অ্যামেজার থাকলে কি হয়? ওয়াস ওয়ার হয়ে যায়, ওয়াস এ ট্যালেন্টেড বয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্যাকেজ ওয়ান। প্যাকেজ ওয়ান আমাদের ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি ন্যারেশনের বেসিক এবং প্যাকেজ ওয়ান ক্লিয়ার করলাম। পরবর্তী ক্লাসে প্যাকেজ টু, প্যাকেজ থ্রি, প্যাকেজ ফোর, প্যাকেজ ফাইভ, এগুলো পরবর্তী ক্লাসে আমি শেষ করবো। ঠিক আছে, তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি তোমার মনোযোগ দিয়ে যদি ক্লাসটা দেখো খুবই উপকার হবে তোমাদের জন্য। তো সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।